আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পুরো জাতির চোখ লন্ডনের দিকে। কি ঘটছে বা কি ঘটতে পারে আজকের আলাপ আলোচনা। তো আলাপ আলোচনা শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং বিএনপির আমির খসরু মোহাম্মদ চৌধুরী সকলে মিলে যৌথ একটা বিবৃতি দিয়েছেন। যে বিবৃতিতে সব কিছুই তুলে ধরেছেন, কোনো কিছুই রাগঢাক করেননি, সব কিছুই তুলে ধরেছেন একটি বিষয় ব্যতীত। আগে আলোচনার বিষয়বস্তুগুলো আপনাদেরকে অবশ্যই জানানো দরকার। আলোচনার সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন দিতে হবে এবং সংস্কারের সকলকে সহযোগিতা করবে, এটাই কথার সারমর্ম। এই প্রস্তাবনাটা বিএনপি মেনে নিয়েছে এবং বিএনপি ঐক্যমত্যে পৌঁছেছে যে সংস্কার চলমান থাকবে। এর মধ্যে দিয়েই প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করে নির্বাচনের ব্যবস্থা করা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছেন, নীতিগতভাবে বিএনপি সেই সময়টা মেনে নিয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তো যাই হোক, মেনে নিক, যাই করুক, কার লাভ হলো কার ক্ষতি হলো এইটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় দেশ নির্বাচনের দিকে আগাচ্ছে, যে দেশের চলমান অস্থিরতা, মানুষের নিরাপত্তাহীনতা সব কিছুকে ছাড়িয়ে একটা নির্বাচনের দিকে যখন দেশ আগাবে, যখন নির্বাচনের একটা রোডম্যাপ তৈরি হবে, তারিখ ঘোষণা হবে, তখন প্রত্যেকটা রাজনৈতিক দলই মাঠে ময়দানে নেমে পড়বে, মিটিং মিছিলে নেমে পড়বে, এক কথা ভোট কারেকশনে নেমে পড়বে। এটাই বাস্তবতা, এটাই নিয়মের কথা। নির্বাচনের তারিখটা ঘোষণা হলে দেশের চলমান অস্থিরতাটাও থেমে যাবে, কমে যাবে, সেটা হবে না। আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি, অনেক অনেক মানে আনন্দ পেয়েছি এইটা ভেবে যে শেষ পর্যন্ত দেশ নির্বাচনের দিকে আগাচ্ছে। এবং আমি আজকে দুপুরে একটা ভিডিও পোস্ট করেছি, সেটাতে আমি বলেছি যে আজকে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে আলাপ আলোচনাটা হবে সেটা তারা কেউ রাগারাগি করবেন না, কেউ কারো মতের বাইরে যাবেন না, নীতিগতভাবে কেউ না কেউ ছাড় দিবেন এবং একটা মতক্ষে পৌঁছে তারপরে বৈঠকটি শেষ হবে এবং সমাধানও হবে। এটাও স্পষ্ট করেছি, হয় ফেব্রুয়ারিতে বিএনপির দাবিকৃত ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, না হয় অন্তর্বর্তীকালীন সরকারের দাবিকৃত এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এইটা অবশ্যই দুই পক্ষের এক পক্ষ ছাড় দিয়ে মেনে নেবে। তো যাই হোক, আমার বিশ্বাস এবং আমার সিক্স সেন্স যেটা বলেছিল আমি সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আমার প্রেডিকশনগুলো, ধারণাগুলো যে সঠিক হয়েছে এটার জন্যে মানে আমি নিজেও আনন্দিত। তো এর মাঝখানে প্রেস সচিব একটা কথা বলেছেন, কথাটা হলো সাংবাদিকের প্রশ্নে কথা বলেছেন, কথাটা হলো প্রশ্নটা আসলে সঠিক বুঝতে পারিনি, তবে উনি যেটা উত্তর দিয়েছেন সেটা হলো আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এখন প্রশ্ন হলো, সকল রাজনৈতিক দল বলতে মূলত চারটা দল মেজরিটির মধ্যে পড়ে। এটা হলো আওয়ামী লীগ, বিএনপি, এটা হলো সেটা প্রথম শ্রেণীতে আর কি, জনপ্রিয়তার দিক দিয়ে সমানে সমান, আর আরেকটা হলো জামাত এবং জাতীয় পার্টি। তো আসলে এই সংখ্যাগরিষ্ঠ দুইটা দলের মধ্যে একজনকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়া আদৌ সম্ভব কিনা, এখন
আওয়ামী লীগের যে পরিস্থিতি সেটা নির্বাচনে যেতেই পারে, তাতে বাধাবিঘ্ন আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু বিষয় হচ্ছে উনি বলেছেন সকল দলকে নিয়ে আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে চাই। আসলে সকল দল বলতে আওয়ামী লীগও তো সকল দলের মধ্যে পড়ে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছে, তা আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এখন সকল দল বলতে কি বুঝিয়েছেন? উনি কি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করছেন না, নাকি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে ফেলছেন না? ওনার এই বিষয়টা পরিষ্কার না। যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করেন, তাহলে উনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন। যদি নিষিদ্ধ করে রাখেন, তাহলে কিভাবে সকল দল মিলে নির্বাচন অনুষ্ঠিত করবে? তাহলে কি স্পষ্ট বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম যে সাময়িক নিষিদ্ধ করে রেখেছেন, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে রেখেছেন, সেই নিষিদ্ধটা কি ওনারা প্রত্যাহার করবেন, নাকি রাজনৈতিক মোড়টা অন্যদিকে ঘুরতেছে? আসলে সকল কিছুই নলেজের বাইরে, ধারণার বাইরে চলে গিয়েছে। তবে আমি যেটা ধারণা করছি সেইটা হলো, বর্তমানে সাবেক প্রভাবশালী যে এমপি মন্ত্রী গুলো ছিলেন আওয়ামী লীগের মধ্যে থেকে, বা আওয়ামী লীগ যারা পরিচালনা করতেন নীতি নির্ধারক পর্যায় থেকে শুরু করে, সকলকেই আইনের আওতায় এনে সাজা দিবেন এবং সাজা দেওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটা প্রত্যাহার করবেন। তারপরে হয়তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এখন সেইভাবে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ করতে পারবেন? আসলে দুইটা দলই, আওয়ামী লীগ যেটা একমাত্র শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে পরিচালিত হয়, ওনার কথাই শেষ কথা। দ্বিতীয় হলো বিএনপি, তারেক রহমান বা খালেদা জিয়ার কথাই শেষ কথা, ওনাদের সিদ্ধান্তেই পরিচালিত। তাহলে কি আওয়ামী লীগ এই শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন? অংশগ্রহণ করে সেই নির্বাচনে কি ফলপ্রসূ ফলাফল আনতে পারবেন? তারা কি নির্বাচনে জয়ী হওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন? আসলেও জয়ী হওয়া সেটা আসলে আদৌ আমার মতে সম্ভব না। এইভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সেটা আসলেও মানে বলে বোঝাতে পারবো না। যারা কর্মী আছেন তারা অনেকেই এখনো এক বুক আশা বেঁধে রেখেছে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং শেখ হাসিনার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন, এরকমটাই যারা আওয়ামী লীগের কর্মী আছেন বিভিন্ন রকম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পাই, ওনারা এরকমটাই আশা করে রেখেছেন। আসলে বাস্তবতা কি তাই বলে? বাস্তবতা তো সেটা বলে না। যা এই বর্তমান সরকার এবং যতগুলো রাজনৈতিক দল আছেন তারা কেউ শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন। কিভাবে সম্ভব? আসলে এটা তো সাধারণ মানুষের নলেজেও আসে না। একটা বিষয় সবাইকে ভাবতে হবে, যে বিষয়টা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপক্ষে, এবং আওয়ামী লীগ প্রশ্নে তারা সকলেই নীতিগতভাবে ঐক্যবদ্ধ। কোথায় কি হলো, কার সাথে কোন রাজনৈতিক দলের সাথে কোন রাজনৈতিক দলের দ্বন্দ্ব, সেটা মুখ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যখনই আওয়ামী লীগের প্রশ্নে কথা উঠছে, তখনই সকল রাজনৈতিক দল নীতিগতভাবে একটাই সিদ্ধান্ত, না, আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া যাবে না, তাদের বাংলাদেশে কোনো স্থান নেই। এবং এই আমি ইউটিউবে যে পোস্টগুলো করেছি
সেখানেও অনেকের মন্তব্য পেয়েছি, অনেকেই আওয়ামী লীগকে মানুষই মনে করেন না, মানে যারা আওয়ামী লীগ সমর্থন করেন তাদেরকে মানুষই মনে করেন না, এদেরকে পশু মনে করেন। আসলে আহ, হতে পারে এক একজনের মন মানসিকতা এক এক রকম, যার যার দৃষ্টিভঙ্গি থেকে আহ, সে তেমন মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় একটা কথা আছে, রতনে রতন চিনে। এ, আমি আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জানি না দেশের সর্বশেষ পরিস্থিতি কি হবে, তবে সবচাইতে আশার খবর হচ্ছে অবশেষে দেশ নির্বাচনের দিকে আগাচ্ছে। সাধারণ জনগণ অন্তত স্বস্তি পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।